শিবপ্রসাদের বাড়িতে বোম ফিট করার কারণে সবাইকে একসঙ্গে জেলে পুরে দিল তোটেনি ও শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ একের পর এক একটা একটা করে ঘরের মধ্যে অনেক রকমের জিনিস পেতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। তখন তটিনী বলতে থাকে, এসব কে করতে পারে আর কেই বা এগুলো রেখে গেছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটাই তো বুঝতে পারছি না কে এগুলো রেখে গেল। এখন তো কর্ণ চ্যাটার্জি, কাপি চ্যাটার্জি সবাই জেলে, তবে তবে এই কাজগুলো কে করতে পারে? ঠিক তখনই শিবপ্রসাদের মাথায় এসে যায় শীতলের কথা। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি হয়তো বা একজনকে আন্দাজ করতে পারছি। তখন তটিনী বলতে থাকে, কার কথা বলছো তুমি? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, শীতল শীতল শিখিনি। আমার মনে হচ্ছে এই কাজগুলো ওরই, কারণ ও এখনো বাইরে আছে। ওকে 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 এখনো অ্যারেস্ট করা যায়নি, ওকে ট্রেস করা যায়নি। ওকে অ্যারেস্ট করলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। তখন তখন দেখা যায় এই কথা শুনে চমকে যায় তটিনী মনে মনে বলতে থাকে, সেই শীতল, আবার শীতল। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, শীতলই যদি সত্যি সবকিছু করে থাকে তবে ওকে শাস্তি পেতে হবে। ওকে কিছুতেই কিছুতেই আমি ছাড়বো না। তখন তোটেনি বলতে থাকে, আচ্ছা এখন কি করবে? আরো কোথায় কোথায় কি কি রেখে গেছে এটা কি করে বলবো? ঠিক তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা তোটিনি, তুমি কি যাবার সময় বেডরুমটা খুলে গিয়েছিলে? তখন তখন তোটিনি বলতে থাকে, কই না তো, আমি তো বেডরুমের দরজাটা সবসময় লেগে লেগে রেখে যাই। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তবে বেডরুমের দরজাটা খোলা কেন? বেডরুমেও কিছু একটা আছে। এরপরে দেখা যায় বেডরুমে ঢুকে যায় শিবপ্রসাদ বেডরুমে গিয়ে খাটের নিচে দেখতে পায় একটি একটি চিপ লাগানো। এটা দেখে ভয় পেয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী, পিকুকে নিয়ে দূরে থাকো, একদম এদিকে আসবে না, একদম আসবে না। এখানে এখানে ছোট্ট একটি চিপ লাগানো আছে যেটা রিমোটের সাহায্যে চলে, আর এই রিমোটে প্রেস করলেই আমাদের আমাদের ফ্ল্যাটটা উড়ে যাবে। এ কথা শুনে ভয় পেয়ে যায় পিকু ও তটিনী। এরপরে দেখা যায় হঠাৎ একটি ছেলে আসে, আর আর ডেলিভারির কথা বলে সেখানে দরজায় এসে দাঁড়ালে দরজা খোলা মাত্রই ভিতরে ঢুকে যায়। আর রিমোট হাতে প্রেস করতে যাবে, ঠিক তখনই শিবপ্রসাদ ছেলেটির হাত ধরে ফেলে আর রিমোটটা ছিনিয়ে নেয় আর বলতে থাকে, তোর এত বড় সাহস, বাঘের ডেরায় ঢুকেছিস বাঘকে মারার জন্য? এটা এটা তো তো এত বড় সাহস কোথা থেকে পেলি তুই? ঠিক তখনই বলরাম এসে বলতে থাকে, কি হয়েছে এ ছেলেটাকে? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এ ছেলেটা কে সেটা জানে না, কিন্তু ও এসেছিল আমাদের ঘরে, একটি চিপ লাগিয়ে রেখেছে, আর সেটা ব্লাস্ট করার জন্য এসেছে। আমাদের ফ্ল্যাটটা উড়ে যাবে, সঙ্গে সঙ্গে আশেপাশে অনেক ফ্ল্যাটেরই ক্ষতি হবে। তখন তখন দেখা যায় এই কথাটা শুনে অবাক হয়ে যায় বলরাম বলতে থাকে, এসব তুই কি বলছিস? আর এই ছেলেটা এখানে কি করে এলো? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এ ছেলেটাকে হয়তো বা শীতল পাঠিয়েছে। ঠিক তো? আমি ঠিক বলছি তো? তখন তখন ছেলেটি বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আমি আমি এখানে ডেলিভারি দিতে এসেছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ডেলিভারি দিতে এসেছিস? তবে রিমোট কিসের? আর কি ডেলিভারি দিতে এসেছিস? তোর সেই জিনিসটা কি? আর আমি তো কোনো ডেলিভারি অর্ডার করিনি, তবে তুই কি করে ডেলিভারি অর্ডার দিতে এসেছিস? এরপরে দেখা যায় বলরাম ছেলেটিকে সেখান থেকে নিয়ে গেলে শিবপ্রসাদ সেই চিপটা সেখান থেকে খুলে ফেলে আর সেটা নষ্ট করে দেয়। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, আচ্ছা আজকে যে কি বাঁচান বেঁচে গেলাম সেটা সেটা শুধুমাত্র আমরাই বুঝতে পারছি। আজকে কি কি যে হয়ে যেত, আমাদের পুরো ফ্যামিলিটা একদম শেষ হয়ে যেত। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী, তুমি পিকুকে নিয়ে এখানেই থাকবে, কিন্তু কোনো জিনিসপত্রে হাত লাগাবে না, কোনো জিনিসপত্র পিকুকে খাওয়াবে না, নিজেও খাবে না, কোনো জিনিসপত্র নিজে ব্যবহার করবে না, পিকুকেও ব্যবহার করতে দেবে না। ঠিক তখনই টোটিনি বলতে থাকে, কেন কেন এরকম বলছো যে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, যেটা করতে বললাম ঠিক সেটাই করো, আর আমি এক্ষুনি আসছি। এই বলে শিবপ্রসাদ সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জির কাছে এসে দেখতে পায় সেখানে আগে থেকে শীতল ও কর্ণ চ্যাটার্জি কথা বলছে। ঠিক তখনই শীতলকে ধরে
ধরে ফেলে, শীতলকে ধরে ফেলে শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, তোমাকেই তো খুঁজছি শীতল, তোমাকেই তো খুঁজছি, কিন্তু পাচ্ছিলাম না, কিন্তু আজকে কি করে বেরোবে? এরপরে দেখা যায় জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি ও শীতলকে একসঙ্গে একই জেলে পুরে দেয় শিবপ্রসাদ। শিবপ্রসাদ তাদেরকে একসঙ্গে জেলে পুরে দিয়ে বলতে থাকে, এবার এবার তোদের এখান থেকে কে বের করে আর কি করে বেরোস, এটাও আমি দেখবো। এরপরে শীতল বলতে থাকে, তুমি কোনোভাবে আমাদের এই জেলে আটকে রাখতে পারবে না, আজ নয় কাল আমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে যাব। তখন শীতলের কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তুই এখান থেকে কিছুতেই বেরোতে পারবি না, আর আমার ঘরে এসব কে রেখেছে? তখন শীতল হাসতে থাকে আর বলতে থাকে, কেন? তুমি দেখছি আমাকে খুব ভালোবাসো, তাই আমার কথাই আগে তোমার মনে পড়েছে। তখন তখন শিবপ্রসাদ শীতলকে থাপ্পড় মারে আর বলতে থাকে, আমি আমি যে প্রশ্নগুলো করছি ঠিক সেটারই উত্তর দেবে, এর বাইরে আর কোনো কথা বলবে না। তখন তখন এ কথা শুনে শীতল বলতে থাকে, কেন বলবো না, অবশ্যই বলবো। তুমি আমাকে ভালোবাসো তাই না? বলো না, বলো বলো তুমি আমাকে ভালোবাসো। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন আমি তোমাকে ভালোবাসবো? আমি শুধু ভালোবাসি তটিনী গাঙ্গুলিকে, এর বাইরে আর কাউকে আমি ভালোবাসি না, কোনো নারী আমার জীবনে নেই, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় তখন তখন শীতল বলতে থাকে, কেন, একটু ভালোবাসলে কি হয়? একটু ভালোবাসা দিলেই তো আমি ভালো হয়ে যাই, তাই না? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি তুমি যে ভালো হবে না শীতল, এটা এটা আমি খুব ভালো করেই জানি। তোমার তোমার আর ভালো হওয়ার কোনো রাস্তা নেই, কারণ কারণ তুমি একটা ক্রমশ জালের মধ্যে জড়িয়ে পড়েছো, আর এই র্যাকেটের সঙ্গে জুড়ে আছো তুমি, তাই তোমাকে শাস্তি পেতে হবে। ওনারা শাস্তি পেলে তুমি কেন বাদ যাবে? তোমাকেও তো শাস্তি পেতে হবে, তাই না? তখন তখন দেখা যায় শীতল বলতে থাকে, আমি কিছুতে এখানে এখানে থাকবো না, আমাকে আমাকে বের করে দাও, আর আমি এখান থেকে অবশ্যই বেরোবো। কতক্ষণ তুমি আমাকে আটকে রাখবে মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি? তখন তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা দেখি তুমি এখান থেকে কি করে বেরোতে পারো। এখানে ঢোকা অনেক সহজ, কিন্তু বেরোনোটা অনেক কঠিন, তাই না মিস্টার কর্ণ চ্যাটার্জি? এখানে থেকে কেমন লাগছে? এখানকার হাওয়াগুলো আপনার পছন্দ হচ্ছে তো? তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, পিঞ্চ করে কথা বলবে না, একদম পিঞ্চ করে কথা বলবে না। আমাকে আমাকে এখানে রাখার জন্য তোমাকে খেসারত দিতে হবে। তোমাকে আমি এটার জন্য শাস্তি দেব, তোমাকে আর তোমার বউকে আমি অবশ্যই শাস্তি দেব। আমাকে এভাবে এভাবে জেলের মধ্যে আটকে রাখা তো? এরপরে দেখা যায় জিৎ বলতে থাকে, শোনো জামাই, তুমি তুমি এই কথাটা মাথায় রেখো, তোমাকে আর টোটেনিকে অবশ্যই সাফার করতে হবে, অবশ্যই। এরপরে দেখা যায় শিবপ্রসাদ সেখান থেকে বেরিয়ে যায় আর বলতে থাকে, আপনাদের সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই, বাড়িতে আমার বউ বাচ্চা অপেক্ষা করছে, আমাকে সেখানে যেতে হবে, ওদের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে। তাই আপনারা আপনাদের মতো সবাই মিলে এখন তিনজনে একসঙ্গে বসে কি করবেন সে প্ল্যান গুলো করে দিন, কাজে লাগবে এখান থেকে বেরোতে পারলে তোমার কাজে লাগবে, বেরিয়ে গিয়েই তো তোমরা তোমরা আবার বদমাশি শুরু করে দেবে, তাই না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, শুধু একবার বেরোতে দাও, তারপরে দেখো কি খেলাটা খেলি। তখন তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, আমিও রেডি আছি, তোমরা তোমরা কি করতে পারো এবার আমিও দেখবো। তখন তখন দেখা যায় শীতল বলতে থাকে, আমি আমি তোমার সংসারে প্যাঁচ লাগিয়ে দিয়েছি, আগুন লেগে গেছে, আরো আরো জ্বলবে, আরো দাউ দাউ করে জ্বলবে। এই কাজটা তোমার বন্ধুদের মধ্যে একজন করেছে, তাকে দিয়ে আমি করেছি, আরো আরো লাগবে, আরো করাবো। এরপরে দেখা যায় কথাটা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এরপরে শিবপ্রসাদের সন্দেহ হয় সৌরভের উপরে। এরপরে বলরামকে ফোন করে বলতে থাকে, সৌরভকে ডিপার্টমেন্টে রাখ, আমি আসছি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ডিপার্টমেন্টে চলে আসে, আর ডিপার্টমেন্টে এসে সৌরভকে চেপে ধরে বলতে থাকে, তুই টোটেনিকে কি বলেছিস? তখন তখন সৌরভ বলতে থাকে, কোথায়, কিছু তো বলিনি। তবে তবে তুই কেন 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 আমাকে এভাবে আটকে রেখেছিস? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুই অবশ্যই কিছু একটা বলেছিস, আর শীতলের থেকে কত টাকা নিয়েছিস যার জন্য তোকে তোকে অফিসে আসতে হচ্ছে না, এভাবে এভাবে বাড়িতে বসে বসে খাচ্ছিস। তখন তখন এ কথা শুনে ওই সৌরভ বলতে থাকে, সে কৈফিয়ত কি আমি তোকে দেব? আমি অফিসে কেন আসছি না, আর কি বলছিস এসব?
আমি কেন শীতলের থেকে টাকা নেব? আমি হচ্ছি একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার। আমি একটা ক্রিমিনাল থেকে টাকা নিয়ে কি করব? তুই এসব কি বলছিস পরশুরাম? তখন পরশুরাম বলতে থাকে, নাটক করবি না। তুই শীতলের থেকে টাকা নিয়েছিস আর কি ডিল করেছিস সেটাও বল, তা না হলে এখানে ইনকাউন্টার করে দেব। তখন তখন স্যারকে ফোন করে বলরাম। এরপরে স্যার এসে বলতে থাকে, কি হয়েছে পরশুরাম? তখন পরশুরাম বলতে থাকে, স্যার ও খবর পাচার করছে, শীতলের হয়ে কাজ করছে। আমরা যে যেদিন ওই যে মিশনটা করেছিলাম, তটিনীকে শুট করেছিলাম, সেই সবকিছু ও তটিনীকে বলে দিয়েছে সবকিছু। তখন এই কথা শুনে রেগে যায় স্যার বলতে থাকে, আচ্ছা সৌরভ, তুমি কি শুধরাবে না? তোমাকে তো অনেকবার বলা হয়েছিল যে তুমি এরকম কাজ করবে না, তারপরেও তুমি বারবার বারবার এভাবে এভাবে ডিপার্টমেন্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। তোমাকে বারবার পরশুরাম ক্ষমা করে দিয়েছে, তারপরেও তুমি কেন পরশুরামের পিছু ছাড়ছো না? এভাবে এভাবে পরশুরামের ক্ষতি করে তোমার কি হচ্ছে? তুমি কি ভাবছো যে পরশুরামকে সরিয়ে দিতে পারলে তুমি নিজে এখানে বসতে পারবে? এটা কখনোই সম্ভব নয়। কারণ কারণ তোমার দ্বারাই এই পরশুরামের কাজটা তোমার দ্বারাই হবে না। তো পরশুরাম যদি এখান থেকে সরে যায়, বলরাম আছে, মায়া আছে, ওরা ওর দায়িত্ব পাবে, কিন্তু তুমি নয়। এই কথাটা মাথায় রেখো আর এই কাজগুলো করা বন্ধ করো। তখন দেখা যায়, কথা শুনে সৌরভ বলতে থাকে, স্যার আপনি এসব কি বলছেন? ও মিথ্যে বলছে, ও যেটা বলছে আপনি সেটা বিশ্বাস করছেন? এরপরে তখন দেখা যায় শিবপ্রসাদ আবার আবার সৌরভকে থাপ্পড় মারে আর বলতে থাকে, অনেক হয়েছে সৌরভ। এভাবে এভাবে বারবার বারবার বিশ্বাসঘাতকতা করার জন্য তোকে এবার এবার অবশ্যই আমি শাস্তি দেব। অনেকবার তোকে আমি ক্ষমা করে দিয়েছি, স্যার অনেকবার তোকে তোকে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু আমি কোনোভাবেই স্যারকে তোকে শাস্তি দিতে দিইনি। কিন্তু এবার আর তুই কিছুতেই ছাড়া পাবি না। স্যার আপনার যেটা ইচ্ছে, আপনি যেভাবে ওকে শাস্তি দিতে চান আপনি দিতে পারেন। আমি কোনোভাবে আর বাধা দেব না। তখন তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ স্যার, ওকে ওকে শাস্তি দেওয়া দরকার। এভাবে এভাবে বারবার পেছন থেকে পিঠে ছুরি মারলে, ডিপার্টমেন্টের খবর বাইরে পড়লে কি করে আমরা এগোবো বলুন? সব খবর তো পাচার হয়ে যাচ্ছে, তবে তবে কি করে আমরা এগোবো বলুন? তখন তখন স্যার বলতে থাকে, আচ্ছা আচ্ছা, তুমি তুমি শুধরোবে না? তুমি কি ভালো হবে না সৌরভ? তোমাকে তো অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, এবার এবার আর কোনো সুযোগ নেই। এবার তোমাকে আমি কোর্টে তুলবো, কোর্টে তুলে তোমাকে জেল খাটাবো। এরপরে পরশুরাম বলতে থাকে, আচ্ছা স্যার, আমি এখন বাড়িতে যাচ্ছি, কারণ আমার বাড়িতে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তটিনী ও পিকু বাড়িতে আছে, ওরা ভয় পাচ্ছে। তখন স্যার বলতে থাকে, ঠিক আছে, এখন তুমি নিজের ফ্যামিলি সামলাও, যাও বাড়ি যাও। যাও বাড়িতে গিয়ে নিজের ফ্যামিলিকে সময় দাও। তখন এই বলেই পরশুরাম সেখান থেকে বেরিয়ে যায়। তখন দেখা যায় স্যার বলতে থাকে, আচ্ছা সৌরভ, এখন তুমি বলো তোমাকে কি করব? তুমি নিজে থেকেই শাস্তি নেবে কি সেটা সেটা ডিসাইড করো। তখন এই কথা শুনে সৌরভ বলতে থাকে, স্যার এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এমনটা হবে না। ঠিক তখনই বলরাম বলতে থাকে, তুই তো বারবারই এই একই কথা বলিস, তবে তবে কি করে হয় এই কাজগুলো? তখন তখন দেখা যায় এই কথা শুনে সৌরভ বলতে থাকে, আর হবে না। আমি আমি এবারের মতো ক্ষমা চাইছি, এবারের মতো আমাকে সবাই ক্ষমা করে দাও। এরপরে যদি আমি কোনো অন্যায় করি, তবে আপনাদের যেটা যেটা খুশি সেই শাস্তি আপনি আমাকে দেবেন, আমি মাথা পেতে নেব। তখন এই কথা শুনে স্যার বলতে থাকে, বলরাম কি বলো? পরশুরামের থেকে ফোন দিয়ে শোনো কি করা উচিত। তখন বলরাম বলতে থাকে, ঠিক আছে স্যার, আপনি যেরকমটা বলবেন।